নমস্কার। মঞ্চে উপস্থিত আমার সকল বয়োজ্যেষ্ঠ এবং ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির সকল সৈনিকদের আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাষ্ট্রবাদী প্রণাম জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমরা জানি 29 এপ্রিল বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচন আমাদের জন্য, আমাদের হিন্দু বাঙালিদের জন্য একটি সবথেকে বড় সুযোগ। যদি আমরা এই সুযোগ হাতছাড়া করি তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুরা রয়েছে তাদের দেখেছি, তাদের সাথে যে অত্যাচার হচ্ছে সেটা আমরা দেখেছি। তাই বলবো, এই সুযোগ 29 এপ্রিল যে বিধানসভা নির্বাচন, আমরা যদি এই 1 সেকেন্ডে একটি ভুল আবার করি তাহলে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনব। আমরা এখন ডোর টু ডোর একটা ক্যাম্পেইন করছি। সেই ক্যাম্পেইন করে আমরা জানতে পারছি যে সাধারণ মানুষের মধ্যে কি কষ্ট, কি দুর্দিনের মধ্যে তারা যাচ্ছে, কিন্তু তারা সকলেই পরিবর্তন চাইছে। আর এই পরিবর্তন কিন্তু আমরা 15 বছর আগে একবার চেয়েছিলাম, যখন আমাদের এই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার শাসন করত। আমরা বামফ্রন্ট সরকারের এই অবশাসন থেকে জর্জরিত হয়ে গিয়ে আমরা পরিবর্তন চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম পশ্চিমবঙ্গের নতুন সূর্যোদয় হবে, আমরা নতুন সূর্য দেখব, শান্তিতে বসবাস করব। কিন্তু হয়েছে কি? শান্তি পেয়েছি আমরা? পাইনি তো। আমরা একজন মুখ্যমন্ত্রী, নারী মুখ্যমন্ত্রীকে পেয়েছিলাম। ভেবেছিলাম নারী নিরাপত্তা থাকবে, মেয়েদের উন্নত ব্যবস্থা হবে, নারী শিক্ষা, নারীরা আরো অগ্রগতিতে এগিয়ে যাবে। কিন্তু হয়েছে কি? হয়নি। আমরা কি পেয়েছি? দিদিমণি ক্ষমতায় আসার কদিন পরেই আমরা প্রাকস্টিট কাণ্ড দেখেছি, আমরা কামদুনি কাণ্ড দেখেছি, যেখানে একটি বোন কলেজ থেকে বাড়ি ফিরছিল, সেখানে তাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাকে নাভি পর্যন্ত চিরে ফেলা হয়েছে। ভাবুন তো কত বড় নিকৃষ্ট কাজ করেছে এই শয়তানেরা। কিন্তু তার বিচার কিন্তু আমরা এখনো পাইনি। আমরা কামদুনির বিচার পাইনি, আমরা কামদুনির বিচার পাইনি, আমরা এখনো অভয়ার বিচার পাইনি। আমরা আমাদের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া যে সমস্ত অত্যাচার, নারী নির্যাতন, ধর্ষণ, তার একটিরও বিচার পাইনি। যখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তার বিচার চাইতে গেছি, কখনো তিনি বলেছেন মেয়েটি প্রেগনেন্ট ছিল, কখনই বলেছে প্রেম ঘটিত সম্পর্ক ছিল, কখনো আরো খারাপ খারাপ কথা বলেছে, যেগুলো আমি আমার মুখে বলতে পারবো না, আনতেও চাইছি না। আপনারা সকলেই অবগত, বর্তমান যুগে আমরা সকলেই ফোন ব্যবহার করি, আমরা সকলেই জানি কি হয়েছিল। আর এখনও আমরা দেখছি বর্তমানে অভয়ার মা, 1 বছর আগের ঘটনা আমরা দেখেছিলাম। অভয়ার সাথে তার দ্বিতীয় বাড়ি বলছি কারণ একজন ডাক্তারের কাছে না, তার যে হসপিটালটা সেটা তার একটি দ্বিতীয় বাড়ি হয়। সেই বাড়িতে এসে যখন তার ডিউটি পালন করতে গেছিল, তার মাকে ফোন করে বলেছিল, মা আমি পৌঁছে গেছি, তুমি নিশ্চিন্তে এখন ঘুমোও। তার মা ভেবেছিল, মা তো সেখানে, আমার মেয়ে তো তার দ্বিতীয় বাড়িতে পৌঁছে গেছে, সেখানে সে তো সুরক্ষিত থাকবে, তাই তার মা নিশ্চিন্তে ঘুমিয়েছিল। কিন্তু ভোরবেলায় তার মায়ের কাছে একটি ফোন গেল যে আপনার মেয়ে অসুস্থ, তড়িঘড়ি হসপিটালে চলে আসুন। তার মা হসপিটালে গিয়ে দেখলো তার মেয়ে কিন্তু আর জীবিত নেই। নির্মমভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে তার মেয়েকে। তাহলে ভাবুন তো কোন রাজ্যে আমরা বসবাস করছি, কোথায় বসবাস করছি, যেখানে একজন ডাক্তার, একজন মহিলা ডাক্তার, যে কিনা সমাজসেবিক, আপনারা অসুস্থ হয়ে তার কাছে যেতেন, সে আপনার সমস্ত রোগ সারিয়ে দেওয়ার পরামর্শ, সুপ্রেসক্রিপশন আপনাদেরকে দিত। কিন্তু আমরা তাকে কি দিতে পেরেছি? নিরাপত্তা দিতে পেরেছি? আমাদের এই মুখ্যমন্ত্রী কি আমাদের নিরাপত্তা দিতে পেরেছে? দিতে পারেনি। আমরা জানি কদিন আগে নিউ টাউনে আমাদের একটি বোন ঘরের বাইরে বেরিয়েছিল, একটি টোটোওয়ালা তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ভাবুন তো, নিউ টাউনের মতন একটি জায়গায় যেখানে সারাটা দিন লোকজন চলাচল করে, পুলিশ টহল মারে, সেই জায়গা থেকে একটি মেয়েকে একজন টোটোওয়ালা তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। কিন্তু কোথায় করেছে? সে কি কোনো জঙ্গলে নিয়ে গেছিল বা এমন কোনো জায়গায় নিয়ে গেছিল যেখানে কোনো লোকজন থাকে না? না, নিউ টাউনের পাশেই লোহার ব্রিজ বলে একটি জায়গা আছে, যেখানে 2 থেকে 3 কাঠা একটি খালি জমি পড়ে আছে, সেখানে নিয়ে গেছিল। কিন্তু সেখানে পুলিশ ছিল না, নিরাপত্তা দিতে পারেনি। পুলিশ কোথায় ছিল তখন? পুলিশ তখন রাস্তার মোড়ে চাঁদা তুলছিল দিদিমণির বাড়ি পাঠাবে বলে। আর আমাদের বোনটির প্রাণ চলে গেল। ভাবুন তো, এই বিচার যখন আমরা দিদিমণির কাছে চাইতে যাই, তখন দিদিমণি বলে মেয়েরা কেন রাত্রি সন্ধ্যের পরে ঘরের বাইরে বেরোবে? ভাবুন, যেই মেয়েটি ডিউটি করে ঘরে ফিরছে, তার ঘরে কোনো পুরুষ নেই কাজ করার জন্য, অর্থ উপার্জন করার জন্য, তাকে তো ঘরের বাইরে যেতে হবে। দিদিমণি কি বলছেন?
সন্ধ্যের পরে ঘরের বাইরে যাওয়া যাবে না, পুলিশ তো সব সময় সব জায়গায় থাকে না। আপনারা ভাবুন, সেই দিদি যার ঘরে কোনো অর্থ উপার্জন করার কেউ নেই, তাকে দিনরাত মেহনত করতে হচ্ছে তার ঘরের সন্তানকে বড় করার জন্য, সে কি বাড়ি ফেরার সময় বলবে পুলিশ কাকু আমাকে সাহায্য করুন, আমাকে একটু প্রোটেকশন দিন, আমি বাড়ি ফিরবো? কোথায় গেছে রাজ্যের সুশাসন? কোথায় গেছে পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা? কোথায় গেছে পশ্চিমবঙ্গের কলকারখানা? কোথায় গেছে পশ্চিমবঙ্গের উন্নয়ন? কোথায় গেছে জানেন? এই টিএমসির নেতাদের ঘরে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি ভাঙা রাস্তা, খালি পেটে ঘুম, এছাড়া আমরা আর কিছু পাইনি। আমরা উন্নয়ন চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম দিদিমণি ক্ষমতায় আসার পরে উন্নয়নের জোয়ার বইবে, কিন্তু বয়নি। দিদিমণি উন্নয়নের নামে কি করেছে? দিদিমণি উন্নয়নের নামে আপনার ঘরের সন্তানকে একটি সাইকেল দিয়েছে, যেটি 1 বছরের পর পাংচার হয়ে যায়, আর ঠিক করাও যায় না, বিভিন্ন রকমভাবে ভেঙে যায়। তারপরে দিদিমণি কি দিয়েছে? কন্যাশ্রী, রূপশ্রী। তারপরে কি দিয়েছেন? লক্ষ্মীর ভান্ডার। একটু আগে আমাদের একজন দাদা বলে গেল লক্ষ্মীর ভান্ডার না, ওটা লক্ষ্মীর ভাঁড়। আর লক্ষ্মীর ভান্ডার কারা পেয়েছে জানেন? ওই যাদের ঘর থেকে বিপুল পরিমাণে টাকা পাওয়া গেছে না টিএমসির নেতারা, ওরাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। তার সাথে আমাদের এলাকায় যে সকল ছোট বড় তিনু নেতারা আছে, তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। ভাবুন, 15 বছর আগে তারা ক্ষমতায় এসেছিল, একবার খোঁজ নিয়ে দেখুন এই টিএমসির গুন্ডা দালালগুলো তাদের বাড়ি কেমন ছিল, ভাঙা চোরা। এখন গিয়ে দেখুন না, ঘাড় উঁচু করে আপনাকে তার বাড়ি দেখতে হচ্ছে। কোথা থেকে পেয়েছো ভাই এত টাকা? কি এমন কাজ করো যে এত টাকা তোমরা পেয়েছো? আজ গরিবের পেটে লাথি মেরে তোমরা তালার উপরে তালা খাড়া করেছো, আর সাধারণ মানুষ কি পেয়েছে? দিন রাত কাজ করে একতলা বাড়ি বানাচ্ছে, আর তোমাদের প্রত্যেক বছরে 2-3 বার করে রাস্তায় রাবিশ ফেলার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের বাড়ি হয়ে যাচ্ছে নিচু, আর তোমাদের তালার উপরে তালা হচ্ছে। তাই বলছি, এই নৈরাজ্য, এই অবশাসনকে দূর করতে হলে আগামী নির্বাচন 29শে এপ্রিল পদ্ম ফুলে ভোট দিন। আগে ভোট দান, তারপরে জলপান। আমাদের সংকল্প করতে হবে, আগে ভোট দেব, আগে নিজ নিজ ভোট কেন্দ্রে যাব, গিয়ে পদ্ম ফুলে ভোট দেব, 1 নম্বর চিহ্নে ভোট দেব। সেখানে আমাদের পীযূষ কানোডিয়ার ছবি থাকবে, পদ্ম ফুলের সিম্বল থাকবে, আপনারা ওটা দেখে ভোট দেবেন। আপনার 1 সেকেন্ডের সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে পারবে। আপনার ঘরে যে সন্তান আছে তার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে। ভাবুন, এই যে ছোট ছোট বাচ্চারা আপনার বাড়িতে রয়েছে, তারা কেউ কেউ সরকারি স্কুলে যায়, কিন্তু সেখানে কি পড়াশোনা হয়? হয় না। সেখানে কি হয়? মিড ডে মিল খাওয়া হয় প্রত্যেক দিন, পিকনিক। কারণ স্টুডেন্ট আছে, কিন্তু পড়াবে কে? মাস্টার মশাই নেই। কোথাও মাস্টার মশাই আছেন, কোথাও ছাত্র নেই। তারা প্রত্যেক দিন ওখানে যাচ্ছে মিড ডে মিল খেতে, তার সাথে 1 বছরে একবার স্কুল ব্যাগ আর একটি করে স্কুল ড্রেস। শিক্ষার জন্য আমরা কোথায় যাচ্ছি? যারা সামান্য ভ্যান চালায় না, তারাও বুঝে গেছে যে আমার সন্তানের এই সরকারি প্রাইভেট স্কুলে পড়াশোনা হবে না। তারাও চেষ্টা করছে আমার সন্তানের যদি ভালো ভবিষ্যতের জন্য আমাদেরকে বেসরকারি স্কুলে ভর্তি করতে হবে। ভাবুন, রাজ্যে 8200টা স্কুল বন্ধ হয়ে গেছে, কর্মসংস্থান চলে গেছে। দিদিমণি ক্ষমতায় আসার পর সিঙ্গুর থেকে তাড়িয়ে দিল টাটাকে। এরকম করে ছোট বড় সমস্ত শিল্প চলে গেছে। দিদিমণি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার আর রূপশ্রী, কন্যাশ্রী বলে বলে আপনাদের দুয়ারে ভোট চাইতে আসছে। আর আমাদের অসুস্থতার জন্য যখন আমরা হসপিটালে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা ভুগে ভুগে মরছি। আমাদের কাছ থেকে লক্ষ্মীর ভান্ডারের প্রলোভন দেখিয়ে, আমাদের কাছ থেকে রূপশ্রী কন্যাশ্রীর প্রলোভন দেখিয়ে ভোটটা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো পরিষেবা তিনি দিচ্ছেন না। সামান্য সরকারি হসপিটালে গিয়ে দেখুন কিভাবে বিভ্রান্ত হতে হয় আপনাদেরকে। আর দিদিমণি যখন অসুস্থ হন, সামান্য পেটে গ্যাস হয়, কোথায় চলে যায়? বিদেশে চলে যাচ্ছে। ভাইপোর চোখে সমস্যা, বাইরে গিয়ে ট্রিটমেন্ট করছে। আর আপনি আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সুব্যবস্থা পাচ্ছি না, সুচিকিৎসা পাচ্ছি না। আমাদের এত বড় একটা অঞ্চল, আমাদের এই বিধানসভাতে একটি হসপিটাল নেই, একটি স্বাস্থ্যকেন্দ্র নেই। গুটি কয়েক যদি থেকে থাকে, তারও অবস্থা পুরো খারাপ। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বেহাল অবস্থা। তাই বলছি, ভবিষ্যৎকে সুন্দর করতে আর আমরা যেন এই পশ্চিমবঙ্গ থেকে আর অন্যত্র কোথাও চলে যেতে না হয়। যেভাবে আমাদের পূর্বপুরুষেরা বাংলাদেশ থেকে চলে এসেছিল গোলা ভরা ধান, পুকুর ভর্তি মাঠ ফেলে রেখে, সেভাবে যেন আমাদেরকে আর চলে যেতে না হয়। একটি কথা ভাবুন, আপনাদের সকলের এই কথা মনে আছে, আমি জানি আমার এলাকায় বেশিরভাগ মানুষ আমরা সবাই পূর্ববঙ্গ থেকে এসেছি। আমাদের সকলের একটি কথা মনে আছে যে আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম, আমাদের গোলা ভরা ধান ছিল, আমাদের এত বড় বাড়ি ছিল, পুকুর ভর্তি মাঠ ছিল, কিন্তু একটিবার আমরা মনে করতে পারছি না আমরা কাদের জন্য পূর্ববঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে এসেছিলাম। সেই দিনটি মনে করুন
পালিয়ে আসতে হয়েছিল। তাই বলছি আর ভুল নয়, আর যেন আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও না যেতে হয়। এইবার বিজেপি সরকারকে ক্ষমতায় আনতে হবে। আপনারা একটি কথা চিন্তা করুন, আমি জানি এই অঞ্চলে বেশিরভাগ ঘরের ছেলে মেয়েই আমরা দেখেছি বাইরে কাজে যাচ্ছে। পশ্চিমবঙ্গে আমরা বিজেপি সরকারকে ক্ষমতায় আনছি না, কিন্তু আমাদের ঘরের ছেলেমেয়েরা সেই রাজ্যে কাজে যাচ্ছে যেই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আছে। একবার ভাবুন, আপনারা যদি পরিবর্তনটা করতে পারেন, এই রাজ্যে পদ্ম ফুল ফোটাতে পারেন, রামরাজ্য গঠন করতে পারেন, আপনার ঘরের সন্তানকে আর বাইরে যেতে হবে না, সে তার নিজের রাজ্যে বসেই কাজ করবে, আপনার চোখের সামনে বসে কাজ করবে। যেই মায়ের সন্তান আজকে ভিন রাজ্যে কাজ করছে, আপনি একবার ভাবুন তো, রাত্রেবেলায় আপনার ভালোভাবে ঘুম আসে? আপনার মেয়ে যদি রাতের বেলায় কোথাও কাজ করে, আপনার মেয়ে সুস্থভাবে ঘরে ফিরবে কিনা, সেই চিন্তায় কি আপনি থাকতে পারেন? চিন্তিত হন না আপনি? নারী নিরাপত্তা নেই আমাদের পশ্চিমবঙ্গে। আমরা দেখেছি ঘর থেকে বাচ্চা মেয়ে বাইরে গিয়েই তার সাথে অপকর্ম হয়ে যাচ্ছে। 6 থেকে 90 বছর পর্যন্ত কোনো মেয়ে এখানে সুরক্ষিত নয়, কোনো নারী সুরক্ষিত নয়। তাই নারী সুরক্ষার জন্য, সন্তানের উচ্চ শিক্ষার জন্য, কর্মসংস্থানের জন্য, শান্তিতে বসবাস করার জন্য, উন্নত পশ্চিমবঙ্গের জন্য আমাদের এইবার পদ্ম ফুল ফোটাতে হবে এই পশ্চিমবঙ্গে, রামরাজ্য প্রতিষ্ঠান করতে হবে। তাই 29শে এপ্রিল আর ভুল নয়, আগে ভোট দান, তারপরে জলপান। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।